আমরা আজ এসেছি একটা নদীর তীরে। এই নদী যেমন নিরিবিলি বয়ে চলেছে, ঠিক তেমনই সমাজ, রাষ্ট্র আর রাজনীতিতেও থেমে থাকে না। প্রশ্ন হলো, এই প্রবাহটা কি আমাদের সঠিক দিকে নিয়ে চলছে, না ধীরে ধীরে ভিতর থেকে সবকিছু ভেঙে দিচ্ছে? আজ আমি একা কথা বলবো না। আমার সঙ্গে এখানে আছেন দুজন সচেতন মানুষ, যারা ইসলাম, রাজনীতি আর উন্নয়ন নিয়ে ভাবেন, প্রশ্ন করেন আর উত্তর খোঁজেন। আমরা আজ চেষ্টা করব কিছু কঠিন, কিছু জরুরি প্রশ্নের মুখোমুখি হতে। ইসলামী রাজনীতি মানে কি, উন্নয়ন আসলে কাদের জন্য, আর আমাদের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে? এই আলোচনা কোনো দল বা ব্যক্তির পক্ষে বিপক্ষে নয়, এটা প্রশ্ন করার সাহস নিয়ে, চিন্তা করার দায় নিয়ে, আর সত্য খোঁজার চেষ্টা। তাহলে চলুন শুরু করি সবচেয়ে মৌলিক প্রশ্নটা দিয়েই। আসসালামু আলাইকুম রুমান ভাই, কেমন আছো? অনেক অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এই যে পরিস্থিতি, এখানে এসে তোমার নদীর ধারে একটা কর্মব্যস্ত জীবন থেকে এখানে এসে কেমন অনুভূতি হচ্ছে? এখানে আলহামদুলিল্লাহ, এখানের যে অনুপ্রেরণা, যে আগিয়ে নিয়ে যে একটা মনোরম পরিবেশ, এটা একটা সুচিন্তাশীল আরো আগিয়ে যাওয়ার পথ দেখায়, যেটা আমাকে সাফল্যের পথ দেখায়। এটা আমাকে খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমি চাই সকলে যারা কর্মব্যস্ততার মধ্যে জড়িয়ে থাকে, ফ্রি টাইমে এসে আর যে প্রকৃতিটাকে উপভোগ করুক, তাহলে সে প্রকৃতির সঙ্গে মিশে সাফল্যের মানদণ্ডে পৌঁছতে পারবে, ইনশাআল্লাহ। তো আজকে আমরা কিছু প্রশ্ন করব, আশা করি বিষয় সম্বন্ধে তুমি অবগত আছো। তো তোমাকে দিয়েই শুরু করছি। তো আজকে প্রথম প্রশ্ন আমাদের এখানে রয়েছে হলো, ইসলামের দৃষ্টিতে রাজনীতি কি কেবল ক্ষমতার লড়াই, নাকি এটা একটা আদালত যার জবাবদিহি আল্লাহর কাছে? এই বিষয়ে তুমি কি বলবে? না, রাজনীতি এটা মানুষকে সেফটি অ্যান্ড শান্তিতে পৃথিবীতে বসবাসের একটা স্থান। রাজনীতি কোনো লুটে খাওয়ার স্থান নয়। এটা আসলে মেনলি রাজনীতি মানে মানুষকে সেবা দেওয়া, মানুষের খাবারের ব্যবস্থা করা, অসহায়কে সহযোগিতা করা, এটাই মূলত রাজনীতি। এখন যে রাজনীতি মানে একটা উপভোগের স্থান তৈরি করে ফেলেছে, রাজনীতি মানে মেরে মুচড়ে খাবো, রাজনীতি মানে অন্যের লুট করে খাবো, এটা কোনো রাজনীতি হতে পারে না। যারা এসব করছে এটা ভালো নয়। মানুষকে সেবা দেওয়ামূলক আমাদের কাজ করতে হবে, কি করছে তো আমাদের সেটা মাথায় নিলে হবে না। সেজন্য আমরা যেহেতু সুচিন্তাশীল এবং আমরা দেশ নিয়ে ভাবছি, আমাদের সমাজ নিয়ে ভাবছি, আমাদের ধরেন ২০ থেকে ২৫ বছর বয়স, আমরা কি পারি না বলুন? আমরা সবকিছুই পারি। মানুষকে বাঁচাতেও পারি, মারতেও পারি। আচ্ছা রোমান ভাই, ইসলামিক দিক থেকে রাজনীতি কেমন? মানে এটা কি আল্লাহর কাছে জবাবদিহি আমরা এটার জন্য, যে আমরা আমাদের কমকে, আমাদের গোত্রকে সঠিক দিকে নিয়ে যেতে পারছি না? আর রাজনীতি এটা ইসলামের বাইরে নয়। এটা ইসলাম রাজনীতিকে সাপোর্ট করে। রাজনীতি মানে ন্যায়পরায়ণ, মানুষকে সহযোগিতা করা, ক্ষুধার্তের খাবারের ব্যবস্থা করে দেওয়া, অসুস্থকে সুস্থতার ব্যবস্থা করা। এটাই মূলত রাজনীতি। রাজনীতি কোনো নেড়ে-মুচড়ে খাওয়ার পদক্ষেপ না। এটা একটা সেবা উপহার দেওয়ার চেষ্টা। তো এই যে প্রশ্ন আমি রোমান ভাইকে করলাম, উনি খুব সুন্দর একটা উত্তর দিল। তোমার এই বিষয়ে কি মতামত? একটু তুমিও তোমার মতামতটা খুলে বলো। ওনার সঙ্গে আমার মতামত আহ, একদমই একই। রাজনীতি রাজনীতি মানে ক্ষমতার লড়াই নয়। রাজনীতি মানে গদির লড়াই নয়। রাজনীতি মানে মানুষের সেবা। রাজনীতি মানে জনতার রাজনীতি। আচ্ছা, তুমি কি বলছে? এখন যে আমাদের মানে বর্তমান পৃথিবীতে যে রাজনীতির একটা স্থান এসে দাঁড়িয়েছে, মানুষ মনে করছে রাজনীতি মানে যার কাছে ক্ষমতা, সেই ক্ষমতার অপব্যবহার করছে। যেরকম ভাবে গরিব মানুষের ওপর অত্যাচার করা যায়, যেরকম ভাবে লুটে পুটে খাওয়া যায়, এই দিকটা বিচার করে। আর আমাদের ইসলামিক দিক থেকে যে রাজনীতির কথা বলা হয়েছে, যে আসল রাজনীতি, অনেকে আমাদের মুসলমান যারা আছে, তারা এখন তো এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, রাজনীতিকে মনে করে যে হারাম, বা এইসব আমাদের জন্য না। এই বিষয়টাকে যদি একটু বলতেন। দেখো, রাজনীতি বলতে রাজনীতির মানে এটা নয় যে এটা একজন ক্ষমতাবান, আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে জনতার সেবা করার জন্য। এই জন্য নয় যে আপনি মনমানি করে জনতার উপরে জনতার টাকা মেরে খাবে। জনতা, আপনি জনতার চাকর, জনতা আপনার চাকর নয়। আর যারা বলছে যে রাজনীতি করা যাবে না, রাজনীতি না করে কিছু করতে পারবে না। রাজনীতি করতে হবে। রাজনীতি করা এই মুহূর্তে ফরজ হয়ে গেছে। আপনি রাজনীতি না করলে আপনার কমের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার গ্রামের জন্য, আপনার পাড়ার জন্য, কারোর জন্য কিছুই করতে পারছেন না। রাজনীতি আপনার জন্য করা জরুরি হয়ে গেছে এখন। আমাদের যে ইসলামের শুরুটা, সেখান থেকেই রাজনীতির একটা হাত ধরে বয়ে নিয়ে আসছে। তো এটাকে তো পুরোপুরি বিলুপ্ত পথে নিয়ে চলে যাচ্ছে, এমন মানে একটা পরিস্থিতি যেখানে মনে হচ্ছে আমাদের জন্য ওইসব কিছু না। এই বিষয়ে মানে এইসব লোকেদেরকে কি একটা বার্তা দেওয়া যায়?
যেসব ওরা বলতে চাচ্ছি, ওদের ওদের বক্তব্য হচ্ছে রাজনীতি ক্যাজরা জিনিস, রাজনীতি মানে নোংরা জিনিস। ওদেরও কিন্তু একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। তুমি যদি ওই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখো যে এখন বর্তমান পলিটিক্স যেটা হয়েছে, মারামারি, দাঙ্গা, এর ওর ধর্ম নিয়ে রাজনীতি, এই দৃষ্টিকোণ থেকে দেখে ওরা জিনিসটাকে এড়িয়ে যেতে যাচ্ছে। কিন্তু এই বিষয়টা কি এড়িয়ে গেলে আমাদের জন্য ভালো হবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে যদি তুমি অন্যায় করো তো তুমি যেরকম অপরাধী, অন্যায় দেখে যদি তুমি চুপ থাকো তুমি সেই সমান অপরাধী। তো ওরা যে অন্যায় করছে তুমি যদি ওই অন্যায় দেখে চুপ থাকো বা ওইদিকে না যাও, তাহলে তুমি সমান অপরাধী হবে। তোমাকেও রাজনীতির বাজারে নামতে হবে, নেমে হকের রাজনীতি করতে হবে। আরেকটা ভিন্নধর্মী প্রশ্ন আমি করতে চাই তোমাদের কাছে, যেহেতু আজকের সময় পাওয়াই গেছে। আজকের যুব সমাজের সমস্যাটা আসলে কোথায়? সুযোগের অভাব, নাকি আত্মবিশ্বাস আর দিক নির্দেশনের অভাব? আপনার মতে একজন তরুণ যদি আজ থেকেই নিজের জীবন বদলাতে চায়, তাহলে তার প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত, যেখান থেকে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে আজ থেকেই উদ্যোগ নিতে? তো মেনলি ইউথদের যে প্রবলেম সেটা হচ্ছে নিজেকে নিয়ে কিছু ভাবছে না, নতুন কিছু করার প্রচেষ্টা করছে না। ইউথরা, যুবকরা কি করছে, কেউ নারীকেন্দ্রিক জীবনযাপন করছে, কেউ ভাবছে অনেক আরামায়েশ জীবনযাপন করব। এসব দিয়ে আসলে ভাই কিছু হবে না। অনেকে শুধু বাইক নিয়ে ঘুরে বেড়ায় নারীদের পিছনে, আসলে সে সেটাতে সুখ পায়, আসলে ওটাই কোনো সুখ নাই ভাই। তুমি দিন শেষে কখনোই সুখ উপভোগ করতে পারবেই না। নিজেকে স্ট্রং করতে হবে, সেজন্য প্রতিটি টাইম প্রতিটি সেকেন্ডকে কাজে লাগাতে হবে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য। ভাই তোমার সাফল্যের প্রদীপ অন্য কেউ জ্বালাবে না, তোমার সাফল্যের প্রদীপ তোমাকেই জ্বালাতে হবে। তাই সবসময় নিজেকে নিয়ে ভাবো, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করো, তাহলেই সাফল্য তোমার কাছে আসবে, সেটা নিয়ে হতাশ হতে হবে না। আমাদের মানে এগিয়ে নেওয়ার জন্য, ধরো কেউ আজ থেকে সবকিছু ছেড়ে দিয়ে প্রতিজ্ঞা করলো যে এবার থেকে আমি নিজের প্রতি খেয়াল রাখবো, তো তার জন্য সে কি কি পদক্ষেপ নেবে? প্রথমে সে কি করবে? সাফল্যের মানদণ্ড হচ্ছে সুশিক্ষা। যদি আমরা সেফ এডুকেশন সিস্টেম না থাকে তাহলে আমরা কখনোই সাকসেস হতে পারবো না। যেহেতু আমরা এডুকেশন নিয়ে সেরকম কিছু বলতে চাচ্ছি না, সেজন্য ডেলি কিছু শেখা, ডেলি কিছু পড়া, ডেলি কিছু জানা, প্রতিনিয়ত এভাবেই লাইফ লিড করতে হবে। যদি আমি ডেলি কিছু না জানি, ডেলি যদি কিছু না বুঝি, তাহলে নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবো না। সেজন্য যে এমন একটা বই কালেক্ট করতে হবে যেখান থেকে কিছু শিখতে পারবে, কিছু বুঝতে পারবে, যেটা তোমার সাফল্যের পথ দেখাবে, সেরকম কিছু একটা বই সিলেক্ট করো ভাই। এখন যে সেম আমাদের বয়সী ছেলেরা পুরো দিন মোবাইলে পড়ে থাকছে সারা দিন, অথচ সে সেখান থেকেও কিছু শিখতে পারে, কিন্তু অন্য জিনিসে মনোযোগ দিচ্ছে। সারা দিন কিভাবে কেটে যাচ্ছে সে নিজেও বুঝছে না, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। এই বিষয়ে মোবাইলের যে অপব্যবহার, মোবাইল যে অ্যাডিকশন, রিলস, গেমস, এসবগুলো আসলেই ব্যর্থতা। এসবগুলো কখনো, এতে কোনো কল্যাণকর কিছু নেই। যেমন সেই ৫ টাকার চিপস টিপস হয় না, এসবগুলো যখন খুব সুস্বাদু লাগে চেবানোর পরে, কিন্তু ভিতরে গিয়ে পুরো ড্যামেজ করে যায় ভেতরটাকে। ঠিক সেরকম তোমার লাইফটাকে মোবাইলটা এইভাবেই শেষ করে দেবে ভাই। মোবাইল কিছু দেবে না, বরঞ্চ একটা মুরগি টুরগি পালন করুন বা গরু পালন করুন, তারা দিন শেষে ডিম টিম দেবে। কিন্তু এইসব মোবাইল কিছু দেবে না ভাই, সব তোমাকে লুট পুড়ে একটা ডাস্টবিনে ফেলে দেবে। তোমার কোনো মূল্য থাকবে না, তুমি একটা কাপুরুষের জীবনযাপন করতে হবে লাস্টে। প্রতিদিন এইসব ভাই ত্যাগ করো, ভালো কিছু একটা কর। তো আমাদের মেন টপিক থেকে সরে এলাম একটু। মানে মেন যে পদক্ষেপ নেবে, ধরো সে আজ সকালে রাত্রে সব ভেবে ঘুমালো, পরের দিন থেকে সে এমন কিছু করতে হবে যার পর সে তার জীবনটাকে প্রতিষ্ঠিত করতে পারবে, সে একটা দিশা দেখতে পাবে। এরকম কি করা যাবে? হ্যাঁ, সাফল্য তো কোনো মোয়া নয় যে খেয়ে নিলেই হয়ে যাবে, সেটার জন্য কঠোর পরিশ্রম লাগবে। অ্যান্ড সেটার জন্য যা করতে হয় তাই করতে হবে। যদি দৌড়াতে হয় দৌড়াতে হবে, যদি হাঁটতে হয় হাঁটতে হবে, যদি হামাগুড়ি লাগে হামাগুড়িয়ে দিতে হবে, যদি উঠতে লাগে উঠতেও হবে। তাও তোমার স্বপ্ন থেকে, উদ্দেশ্য থেকে সরে গেলে হবে না, সেটার জন্য নিজেকে উজাড় করতে হবে, তাহলে সাফল্য আসবে, কেউ ঠেকাতে পারবে না। সেটার জন্য সব কিছু উড়িয়ে মানে উজাড় করে দিতে হবে, এরকম কিছু একটা বলে না যে উজাড় করে দেওয়া, বিলিয়ে দেওয়া, এসব কিছু একটা করতে হবে। সেটা আমার চাই, সেটার জন্য যা করতে হয় তাই করতে হবে। যেমন তুমি একটু আগে বলছিলে সুশিক্ষা, মানে সফলতার মানদণ্ড হচ্ছে সুশিক্ষা। এরপর সুশিক্ষা লাগবে আমাদের। যে কোনো মানুষকে সফল হতে গেলে প্রথমে তাকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কুশিক্ষায় তাকে সাফল্যের পথ দেখাবে। সে যদি ভালো মন্দ না বোঝে, কল্যাণ অকল্যাণ না বোঝে, তাহলে সে কখনো সাকসেসের পথ যেতে পারবে না।
সাফল্যের শিখরে যেতে পারবে না। সেজন্য তাকে সর্বদা, যে বললাম না, এখন অনেকে বই পাওয়া যায়, যেমন আমি ধরুন ডেইলি কোরআন পড়ি, ২ টো আয়াত পড়ি, বুঝি। এটা আমাকে অনেক আনন্দিত করে। এটা আমাকে আমার চলার পথকে সহজ করে। এটা আমাকে অনেক সাহায্য করে। সেইজন্য আমি ডেইলি কোরআনের ২ টো আয়াত পড়ি, বুঝি। এটা আমাকে খুবই আনন্দ দেয়। এটা আমার খুবই ভালো লাগে। সেজন্য কোরআনটাও ডেইলি পড়া, বোঝা, কেউ যদি চায় নিজেকে সাকসেসের স্থানে নিয়ে যেতে, তাহলে সে ডেইলি কোরআন পড়তে পারে, বুঝতে পারে। সে পড়ার কথা বলছে মানে এই নয়, শুধু পড়ছে রেখে দিচ্ছে, সেটা নিয়ে বুঝছে না, গবেষণা করছে না। তাহলে সে কোনো পথ পাবে না। আল্লাহ যেমন বলেছে যে, "ফাইয়া কুদিয়াতি সলা ফান্তা সুরি ফিলার।" আজান হলে মসজিদে আসো, নামাজ শেষ হলে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। ওয়াত্তাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। যালিকুম খায়রুকুম ইন কুনতুম তা'লামুন। এটাই তোমাদের জন্য কল্যাণকর, এটাই তোমাদের জন্য সাফল্যময়, যদি তোমরা বুঝতে। আমাদের জন্য এটাই সাফল্যময়। নামাজ শেষ তো আর বসে থাকা যাবে না। নামাজ শেষ তো আর কোনো কুকর্ম করা যাবে না। সবসময় ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে। জীবনটাই তো কাজ। কাজ ছাড়া লাইফে কি আছে আর? সবসময় নিজেকে ব্যস্ত রাখতে হবে, ভালো কাজ। এটাই এতে সাফল্যের মানদণ্ড। সুশিক্ষা। এরপর যে অর্থনৈতিক যে ব্যাপারটা, একজন যুবকের জীবনে অর্থ সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। তার ইনকাম সোর্স। এটা নিয়ে কিছু বলো যে সে অর্থের অপর নাম কাজ। কেউ যদি কাজ করে, ভালো কোনো কাজ করে, তাহলে তাকে অর্থ নিয়ে ভাবতে হবে না। যদি ভালো কাজ করলে অর্থ অটোমেটিক্যালি আসে। ভালো কিছু করতে হবে, যেটা স্রোতের বিরুদ্ধে। সবার থেকে আলাদা কিছু একটা করতে হবে। সবার থেকে আলাদা কিছু একটা যদি করা যায়, দেখবে ইজিলি টাকার ফাঁকা আসছে। ওইসব টাকা নিয়ে তো ভাবতে হবে না। মেন হচ্ছে আমাদের কাজ, ভালো কাজ হচ্ছে। আমি তো দেখছি অনেকে এখন গ্র্যাজুয়েটেড বা মাস্টার, দিন শেষে হতাশ, কোনো কাজই নেই তাদের। বাট এতে আমাদের এডুকেশন সিস্টেমটা যে এভাবে আমাদের হতাশাগ্রস্ত করছে। এখনের যে যুব সমাজ মানে দিক পাচ্ছে না, কি কাজটা তার জন্য সুটেবল, কোন দিকে গেলে মানে সে চিন্তা করে উঠতে পারছে না যে কোনটা তার জন্য ভালো হবে। হ্যাঁ, সেজন্যই আমি যেটা সাজেস্ট করি যে, মাধ্যমিক দেওয়ার পরেই কিছু একটা কাজ ব্যস্ত হওয়া। সে টেকনিশিয়ান হতে পারে, আইটি হতে পারে। যেকোনো একটা কাজ শেখা, যেকোনো একটা দক্ষতা অর্জন করা, যেটা সবার থেকে আলাদা করবে। যেমন অন্যান্য কান্ট্রিতে ঠিক এভাবে তারা কেউ আইটি শেখে, বিভিন্ন টেকনোলজি নিয়ে গবেষণা করে। সেজন্য তারা অনেক উন্নত, অনেক এগিয়ে। যেমন চায়না, জাপান, আমেরিকা, এরা এরা সবার থেকে আলাদা কিছু একটা করে। সেজন্য তাদের সাফল্যকে কেউ আটকে রাখতে পারেনি। ঠিক সেরকমই আমরা যদি কিছু একটা করি, দেশ নিয়ে, সমাজ নিয়ে, একটা সার্ভিস, বিভিন্ন অনেক কিছু পড়ে আছে আমাদের। আমরা তো অনেকটা পিছিয়ে। যদি ভাবতে পারি, অনেক কিছুই ভাবা যায়। সে আসলে ভাবুক কোনটা নিয়ে তার জন্য সহজ হবে এবং সে ইজিলি সাকসেস অর্জন করতে পারবে। দেখো, রোমানদা গুরুত্বপূর্ণ আলোচনা করলো। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে টেকনোলজি। আজকে যুব সমাজ টেকনোলজির বিষয়ে কিছুই জানে না। মোবাইল ঘাঁটছে ঠিক, কিন্তু মোবাইলের টেকনোলজি কীভাবে কাজে লাগাবে তারা জানে না। তারা জানে না এআই কি জিনিস। তারা জানে না যে এআইকে কীভাবে ব্যবহার করতে হয় নিজের জীবনে। তারা জানে না এআই জীবনে ছোট বড় থেকে বড় সমস্যা কীভাবে সমাধান করে। তারা জানে না যে তুমি কোনো জায়গায় কিছু কমপ্লেন করতে যাও, কমপ্লেন লেটার লিখতে যাও, সেটাও এআই করে দিতে পারে। সেটা আজকে যুব সমাজ জানে না। সেটা না না জানায় যুব সমাজ অন্য লোকের ওপর নির্ভরশীল হয়ে আছে। আর দ্বিতীয় কথা যেটা তুমি প্রশ্নটা করলে, সেটা হচ্ছে কেউ যদি চাই আজ থেকেই বা কাল থেকেই তার সে সিদ্ধান্ত নেয় তার জীবন বদলাতে, তাহলে তাকে তার জীবনের লক্ষ্য ঠিক করতে হবে। তার জীবনের লক্ষ্য, জীবনের মূল লক্ষ্য কী, সে কী করতে চায়, সে কী হতে চায়, সিলেক্ট করে তাকে সেটার উপরে ডিসিপ্লিন অনুযায়ী চলতে হবে। মোটিভেশন নয়, ডিসিপ্লিন নিয়মিত করতে হবে। মানে করতেই হবে। সে অনুযায়ী চললে সে ইনশাআল্লাহ একদিন সফল হবে।